তোমাদের সামনে যেই কোশ্চেনটা নিয়ে আলোচনা করবো সেই কোশ্চেনটা তোমরা সবাই স্ক্রিনে দেখতে পাচ্ছ। কি লেখা আছে? হোয়াট ডু ইউ মিন বাই ন্যাচারাল রেট অফ আনএমপ্লয়মেন্ট। বলছে হোয়াট ডু ইউ মিন বাই ন্যাচারাল রেট অফ আনএমপ্লয়মেন্ট মানে হচ্ছে বেকারত্বের স্বাভাবিক হার। এটা কি? আর ডু ইউ থিঙ্ক দ্যাট ফুল এমপ্লয়মেন্ট মিনস জিরো এমপ্লয়মেন্ট? আর এক্সপ্লেন দ্য কনসেপ্ট অফ ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্ট। এই তিনটে কোশ্চেন পড়ে নেব তোমাদের সামনে, খুব ইজি কোশ্চেন আছে। তো কি বলেছে প্রথমে আর বলেছে হোয়াট ডু মিন বাই ন্যাচারাল রেট অফ আনএমপ্লয়মেন্ট। ন্যাচারাল রেট অফ আনএমপ্লয়মেন্ট বলতে কি বোঝায়? অর্থাৎ এমপ্লয়মেন্ট মানে তো বুঝতেই পারছি আমরা, ন্যাচারাল রেট অফ বলেছে আনএমপ্লয়মেন্ট। আনএমপ্লয়মেন্ট মানে হচ্ছে বেকারত্ব, ঠিক আছে? তার ন্যাচারাল রেট মানে স্বাভাবিক হার বলতে কি বোঝো? বেকারত্বের স্বাভাবিক হার। বলছে ইন আ ডাইনামিক ইকোনমি, ঠিক আছে? ইন আ ডাইনামিক ইকোনমি মোস্ট অফ দ্য ফ্যাক্টরস, মানে ডাইনামিক ইকোনমি মানে হচ্ছে তোমার গতিশীল অর্থনীতিতে মোস্ট অফ দ্য ফ্যাক্টরস, মানে আমরা তো জানি ফ্যাক্টরস অফ প্রোডাকশনের যে চারটে ফ্যাক্টর হয়, ঠিক আছে? মোস্ট অফ দ্য ফ্যাক্টরস, প্রোডাকশন টেকনিক, ঠিক আছে? তো ম্যাক্রো ইকোনমিক্স ভেরিয়েবল চেঞ্জ ফ্রিকুয়েন্টলি। তো বলছে ইন আ ডাইনামিক ইকোনমি মানে গতিশীল অর্থনীতিতে কি হয়? মোস্ট অফ দ্য ফ্যাক্টর অর্থাৎ উৎপাদনের বেশিরভাগ উপকরণগুলো ফ্যাক্টরস, ঠিক আছে? তোমার প্রোডাকশন টেকনিক বলো মানে উৎপাদন কৌশল, ম্যাক্রো ইকোনমিক্সের, ঠিক আছে? বলছে যে ম্যাক্রো ইকোনমিক্সের যে ভেরিয়েবলগুলো সেগুলো ক্রমশ চেঞ্জ হতে ফ্রিকুয়েন্টলি চেঞ্জ হয়। তাহলে বলছে ডাইনামিক ইকোনমিতে মোস্ট অফ দ্য ফ্যাক্টরস, প্রোডাকশন টেকনিক আর ম্যাক্রো ইকোনমিক্স ভেরিয়েবল চেঞ্জ ফ্রিকুয়েন্টলি, মানে ম্যাক্রো ইকোনমিক্সের যে ভেরিয়েবলগুলো ক্রমশ চেঞ্জ হতে থাকছে। অ্যাজ এ রেজাল্ট সাম পিপল লস এমপ্লয়মেন্ট, এরকম পরিস্থিতিতে পিপল কি করে? তাদের কাজটা হারিয়ে ফেলে। অন দ্য আদার হ্যান্ড সাম এমপ্লয়মেন্ট অপরচুনিটিস আর ক্রিয়েটেড ইন নিউ সেক্টরস, অন্যদিকে যদি দেখি কিছু অন্যান্য কোনো জায়গায় কাজের সন্ধান খুলে যায়, অর্থাৎ অন্যদিকে নতুন নতুন কাজের সুযোগ সৃষ্টি হয়ে যায়। বলছে ইন দিস সার্কামস্টান্সেস সাম টাইম ইজ রিকোয়ার্ড ফর দ্য ওয়ার্কার্স, মানে এই সার্কামস্টান্সে কি হচ্ছে? সাম টাইম ইজ রিকোয়ার্ড ফর দ্য ওয়ার্কার্স হু লস দেয়ার জবস টু অ্যাকোয়ার নিউ স্কিল। বলছে যে ইন দিস সার্কামস্টান্সেস সাম টাইম ইজ রিকোয়ার্ড ফর দ্য ওয়ার্কার who lost their jobs to acquire new skills so the worker may remain jobless temporarily। বলছে এই সমস্ত কাজে নিযুক্ত হওয়ার জন্য মানে যোগ দেওয়ার জন্য কর্মচারীদের মানে এমপ্লয়ীদের নিজেদের কাজটা তৈরি করে নিতে হয়। আর এই সময় পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত তারা কাজটা তৈরি করতে পারছে ততক্ষণ পর্যন্ত তারা মানে জবলেস হয়ে থাকে, ঠিক আছে? তো অর্থাৎ টেম্পোরারি হয় এটা, এই কাজটা হয় টেম্পোরারি অবধি তারা জবলেস হয়ে পড়ে। দিস ইজ নোন অ্যাজ ন্যাচারাল রেট অফ আনএমপ্লয়মেন্ট, ঠিক আছে? এই সমস্ত স্বাভাবিক কারণে শ্রমিকরা যে কাজটা হারিয়ে ফেলে না, এটাকেই বলা হয় হচ্ছে তোমার ন্যাচারাল রেট অফ আনএমপ্লয়মেন্ট। তাহলে বুঝতে পারলে কি বলেছে? বলছে ইন আ ডাইনামিক ইকোনমি, ঠিক আছে? ইন আ ডাইনামিক ইকোনমি মোস্ট অফ দ্য ফ্যাক্টরস, প্রোডাকশন টেকনিক, ম্যাক্রো ইকোনমিক্স ভেরিয়েবল চেঞ্জ ফ্রিকুয়েন্টলি। As a result, some people lost employment. On the other hand, some employment opportunities are created in new sectors. In these circumstances, some time is required for the workers who lost their jobs to acquire new skills. So the worker may remain jobless temporarily due to such natural causes. People may remain jobless. This is known as natural rate of unemployment. তো জিনিসটা বোঝা গেল। তাহলে তোমার যদি পরীক্ষায় দেয় ন্যাচারাল রেট অফ আনএমপ্লয়মেন্ট জিনিসটা কি, তোমরা প্রথমেই বলবে ডাইনামিক ইকোনমিক্স, ঠিক আছে? ডাইনামিক ইকোনমিক্স মানে গতিশীল অর্থনীতিতে মানে ফ্যাক্টরসের বেশিরভাগ উপকরণ, প্রোডাকশন টেকনিক, ঠিক আছে? আর হচ্ছে ম্যাক্রো ইকোনমিক্সের যে সমস্ত ভেরিয়েবল আছে সেইগুলো সমস্ত চেঞ্জ হতে থাকে। এর ফলে কি হয়? যে সমস্ত পার্সনরা আছে তারা তাদের কাজটা হারিয়ে ফেলে, ঠিক আছে? একদিকে যেমন কাজ হারায়, অন্যদিকে কি হবে? নতুন নতুন জায়গায় কাজের সুযোগ তৈরি হয়ে যায়, ঠিক আছে? আর এই সমস্ত কাজে নিযুক্ত হওয়ার জন্য, ঠিক আছে, কর্মচারীদের নিজেদেরই কাজ তৈরি করে নিতে হয়, ঠিক আছে? আর এই সময় পর্যন্ত শ্রমিকরা বেশ কিছু সময় তারা কাজটা হারিয়ে ফেলে। আর এই সমস্ত স্বাভাবিক কারণে যে শ্রমিকরা যে কাজটা হারিয়ে ফেলে না, এটাই হচ্ছে তোমার ন্যাচারাল রেট অফ আনএমপ্লয়মেন্ট। এরপরে কোশ্চেনটা বলছে ডু ইউ থিঙ্ক দ্যাট
বলছে তুমি কি মনে করো ফুল এমপ্লয়মেন্ট মিনস জিরো এমপ্লয়মেন্ট? তুমি কি মনে করো ফুল এমপ্লয়মেন্টটাই হচ্ছে জিরো এমপ্লয়মেন্ট? তো দেখো এর পরের কোশ্চেনটা বলছে তুমি কি মনে করো ফুল এমপ্লয়মেন্ট মানেই জিরো এমপ্লয়মেন্ট? ম্যাক্রো ইকোনমিক্সে যে কেনস ছিল না, ম্যাক্রো ইকোনমিক্সে কেনসের থিওরিটা খুবই ইম্পর্টেন্ট থিওরি। ম্যাক্রো ইকোনমিক্সে কেনস কি বলেছে? কেনস যে ফুল এমপ্লয়মেন্টের কথার উল্লেখ করেছে। ম্যাক্রো ইকোনমিক্সে কেনসের থিওরিতে ফুল এমপ্লয়মেন্টের কথা বলেছে। আর এই কথাটি থেকে, এই ফুল এমপ্লয়মেন্ট কথা থেকে এটা মনে হতেই পারে যে যে কোনো ব্যক্তি মানে কাজ নেই এরকম কোনো ব্যক্তি হতেই পারে না দেশে, সবাই কাজ করছে, ঠিক আছে। তো কিন্তু গার্ডনার, ঠিক আছে, কিন্তু গার্ডনার অ্যাকলে, ঠিক আছে, গার্ডনার অ্যাকলে কি বলেছে? তার মতে বলে সে বলেছে যে ফুল এমপ্লয়মেন্ট বলতে এই কথা কখনোই বোঝায় না, মানে দেশে কিছু না কিছু মানুষ তো কাজ নাও থাকতে পারে, এটাই বলেছে। তো এখানে কি লেখা দেখো, ইন ম্যাক্রো ইকোনমিক্স থিওরি কেইনস রেফার্ড আর টার্ম ফুল এমপ্লয়মেন্ট। ম্যাক্রো ইকোনমিক্সে কেইনস ফুল এমপ্লয়মেন্টের কথা বলেছে। দ্য ওয়ার্ড মে সাজেস্ট দ্যাট নো পার্সন ইন দ্য কান্ট্রি ইজ আনএমপ্লয়েড। তো কেন্স বলেছে যে ফুল এমপ্লয়মেন্ট মানে কোনো এমন কোনো পার্সন দেখতে পারবে না যে কাজ করছে না, সবাই কাজ করছে, ঠিক আছে। এভরি ওয়ান ইজ এমপ্লয়েড, বাট অ্যাকর্ডিং টু গার্ডনার অ্যাকলি ফুল এমপ্লয়মেন্ট ডাজ নট মিন এভরি ওয়ান ইন দ্য কান্ট্রি ইজ এমপ্লয়েড। মানে গার্ডেনারের মতে যে ফুল এমপ্লয়মেন্ট মানে এটা নয় যে দেশের সমস্ত মানুষই কাজ করছে। দেয়ার মে বি সাম পিপল হু আর আনএমপ্লয়মেন্ট, ঠিক আছে, আনএমপ্লয়েড, এমনও হতে পারে যে দেশের কিছু মানুষ আনএমপ্লয়েড। লাস্ট বলেছি ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্ট বলতে তুমি কি বোঝো? তো ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্ট কাকে বলে? বলছে ডিউ টু ব্রেকডাউন অফ মেশিন, ঠিক আছে, ডিউ টু, বুঝতেই পারছো, ব্রেকডাউন অফ মেশিন ইন দ্য ফ্যাক্টরিতে যদি মেশিন যদি ব্রেকডাউন হয়, ঠিক আছে, অর্থাৎ কারখানায় যদি মেশিন ভেঙে যায়, ঠিক আছে, ব্রেকডাউন বলেছে। তারপর বলেছে ল্যাক অফ নলেজ রিগার্ডিং সোর্স, ঠিক আছে, ল্যাক অফ নলেজ রিগার্ডিং সোর্স। স্যার ল্যাক অফ নলেজ মানে বুঝতেই পারছো, ল্যাক অফ নলেজ রিগার্ডিং সোর্স, বলছে কোথায় কাজের সুযোগ আছে, তাই না, তার খোঁজটা না পাওয়া, এই কোথায় কাজের সুযোগ আছে তার খোঁজটা না পাওয়া। অ্যান্ড স্কোপ অফ এমপ্লয়মেন্ট, ঠিক আছে, স্কোপ অফ এমপ্লয়মেন্ট, ল্যাক অফ মোবিলিটি অফ ওয়ার্কার্স, আনএমপ্লয়মেন্ট অ্যারাইজেস, সাচ আনএমপ্লয়মেন্ট ইজ কল্ড ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্ট। দেখো বুঝতে না পারলে আমি বলছি, তোমরা ক্লাস 11 এটা পড়ে এসছো। ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্ট মানে হচ্ছে সংঘাতজনিত বেকারত্ব। তো ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্ট জিনিসটা কি? ধরো ফ্যাক্টরিতে যে মেশিন আছে সেগুলো ব্রেকডাউন হয়ে যাওয়া মানে ভেঙে যাওয়া, কোথায় কাজের সুযোগ আছে সেটার যদি খোঁজ না পাওয়া যায়, ঠিক আছে, কোথায় মানে কোন কোন জায়গায় কাজের সুযোগ আছে সেটা যদি তুমি খোঁজ না পাও, শ্রমিকরা মানে এমপ্লয়িরা বা ওয়ার্কাররা এক কাজ ছেড়ে অন্য একটা কাজে যোগ দিয়েছে, একটা জায়গায় কাজটা ছেড়ে অন্য একটা জায়গায় কাজে যোগ দিয়েছে, বা বাড়ির থেকে দূরে গিয়ে কাজ করতে হবে এরকম কাজে ধরো ওদের ইচ্ছা নেই, অনীহা আছে, ঠিক আছে। এই সমস্ত কারণে যদি কখনো বেকারত্ব দেখা দেয়, এমপ্লয়মেন্ট দেখা দেয়, এরকম বেকারত্বকে বলা হয় ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্ট। আশা করি বুঝতে পারলে এখান থেকে কি কোশ্চেন পড়লাম। এখান থেকে আমরা পড়লাম ন্যাচারাল রেট অফ আনএমপ্লয়মেন্ট জিনিসটা কি, তুমি কি মনে করো ফুল এমপ্লয়মেন্টই হচ্ছে জিরো এমপ্লয়মেন্ট আর হচ্ছে ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্ট, ঠিক আছে। নেক্সট কোশ্চেন পড়বো, দেখো ফিসকাল মেজার টু কন্ট্রোল ইনফ্লেশন, ঠিক আছে, ইনফ্লেশনটা কন্ট্রোল করার জন্য, ঠিক আছে, কি কি মেজার আমাদের আছে? মনিটারি পলিসি একটা আছে, ঠিক আছে, একটা আদার মেজার আছে, আর একটা হচ্ছে তোমার ফিসকাল মেজার আছে। কি কি বললাম বলো? ইনফ্লেশন কন্ট্রোল করার জন্য আমাদের কাছে কি কি মেজার আছে, কি কি পলিসি আছে? একটা ফিসকাল পলিসি আছে, ঠিক আছে, একটা মনিটারি পলিসি আছে, একটা আদার আছে, ঠিক আছে। তো এখানে কোশ্চেনটা বলেছে ইনফ্লেশন কন্ট্রোল করার জন্য ফিসকাল মেজার কি কি হতে পারে। তো আগে আমাকে জানতে হবে ইনফ্লেশন জিনিসটা কি। আমরা আগেও পড়েছি ইনফ্লেশন জিনিসটা কি, তো বারবার বলে দিচ্ছি ইনফ্লেশন জিনিসটা কি। যখন সমস্ত জিনিসের দাম মানে ক্রমশ বাড়তে থাকে, ঠিক আছে, এমন না যে একবার বেড়ে গেল আর বাড়ছে না, এরকম না, যখন সমস্ত জিনিসের দাম ক্রমশ বাড়তে থাকে, ঠিক আছে, তখন তাকে আমরা ইনফ্লেশন বলি। সব জিনিসের দাম কখন বাড়বে? যখন সবার কাছে পারচেসিং পাওয়ার প্রচুর থাকবে, যখন সবার কাছে পারচেসিং মানে পারচেস করার ক্ষমতা প্রচুর থাকবে, তখন জিনিসের দাম বাড়বে। যদি তোমার পারচেসিং পাওয়ারকে কমিয়ে দেওয়া যায়, ঠিক আছে, যদি তোমার পারচেসিং পাওয়ারকে কমিয়ে দেওয়া যায়, আমার পারচেসিং পাওয়ার কি করে কমানো হবে? দেখো তোমার কাছে যদি মানি কম থাকে, তোমার কাছে যদি মানি কম থাকে তাহলে তোমার পারচেসিং পাওয়ার কমই হবে।
তাহলে আর যদি মানি কম থাকে তোমার পারচেসিং পাওয়ার কমে যাবে, পারচেসিং পাওয়ার কমে গেলে তখন তাহলে তুমি ডিমান্ড কম করবে, আর ডিমান্ড যদি কম করো তাহলে সব জিনিসের দাম আবার আগের জায়গায় চলে আসবে, অর্থাৎ ইনফ্লেশনটা কন্ট্রোল হয়ে যাবে। এই কন্ট্রোল করার জন্যই তোমার ফিসকাল মেজারের কথা বলছি। টু কন্ট্রোল ইনফ্লেশন, ঠিক আছে, ইনফ্লেশনারি গ্যাপ শুড বি রিডিউস, ঠিক আছে, ইনফ্লেশনটাকে কন্ট্রোল করার জন্য ইনফ্লেশনারি গ্যাপ আমরা আগেই পড়েছি, ইনফ্লেশনারি গ্যাপ ডিফ্লেশনারি গ্যাপ, বলছি ইনফ্লেশনারি গ্যাপটাকে রিডিউস করা উচিত। ইনফ্লেশনারি গ্যাপটা ইজ দ্য ডিফারেন্স, গ্যাপটা কি ডিফারেন্স, কার ডিফারেন্স বিটুইন এডি অ্যান্ড এএস, মানে ফুল এমপ্লয়মেন্টের এগ্রিগেট ডিমান্ড আর ফুল এমপ্লয়মেন্টের এগ্রিগেট ডিমান্ড আর ফুল এমপ্লয়মেন্টের এগ্রিগেট সাপ্লাই, এই দুটো যে ডিফারেন্স তাকেই হচ্ছে ইনফ্লেশনারি গ্যাপ। এটা কি করে রিডিউস করা যায়, ইনফ্লেশনারি গ্যাপটা কি করে রিডিউস করব, বলছি রিডিউসিং গভর্নমেন্ট এক্সপেন্ডিচার, ঠিক আছে, যত রকমের গভর্নমেন্ট এক্সপেন্ডিচার আছে সেইগুলোকে কমিয়ে দিতে হবে, অর্থাৎ ধরো বড় বড় যে প্রজেক্ট করছে গভর্নমেন্ট সেইগুলোকে বন্ধ করে দিতে হবে। এইগুলো বন্ধ করলে কি হবে ভাবো না, এইগুলো যদি বন্ধ করে দেয়, যারা কাজ করছিল বলে ওদের হাতে প্রচুর টাকা আসলে এগুলো বন্ধ করে দেয় কিছু সময়ের জন্য, তাহলে ওরা আর কাজ থাকবে না, ঠিক আছে, ওদের হাতে ইনকামটা কমে যাবে। এইভাবে ইনফ্লেশনটা কন্ট্রোল করা হয়। আর কি, and tax remaining the same. এবার যে ইনক্রিজিং ট্যাক্সেস, তো গভর্নমেন্টকে কি করতে হবে, ট্যাক্স বাড়িয়ে দিতে হবে। ধরো একটা আগের ক্লাসগুলোতে আমরা খুব ডিটেলসে এগুলো বুঝিয়েছি, ঠিক আছে, তো ধরো একটা মানুষের ইনকাম ধরো 100 টাকা, তো গভর্নমেন্টকে যদি ট্যাক্স দিতে হয় 10 টাকা, তাহলে তার ডিসপোজাল ইনকাম কত হবে 90 টাকা। এবার ধরো একটা পার্সনের ইনকাম ধরো 100 টাকা, ট্যাক্স 10 টাকা থেকে যদি 20 টাকা, 10 টাকা থেকে বাড়িয়ে 20 টাকা করে দেয়, তখন তার ডিসপোজাল ইনকাম হবে 80 টাকা। আগে যে সে 90 টাকা জিনিস, তার 90 টাকা পার্চেসিং পাওয়া ছিল, এখন সেখানে তার পার্চেসিং পাওয়া হবে 80 টাকা। এইভাবে ইনফ্লেশনটা কন্ট্রোল করা যায়। আর কি, বাই ইনক্রিজিং ইন পাবলিক বরোয়িং, আমাদের টাকার দরকার হলে আমরা কোথায় যাই, ধার মানে লোন চেতে যাই কোথায়, ব্যাংকের কাছে। তো ব্যাংক যদি ইন্টারেস্ট রেটটা বাড়িয়ে দেয় তাহলে লোকের মধ্যে এই চাহিদাটা কমে যাবে, টাকার চাহিদাটা কমে যাবে, কত বেশি লোন নিতে যাবে না। আর কি, ইন্ট্রোডিউসিং কম্পালসারি সেভিং, ঠিক আছে, ইন্ট্রোডিউসিং কম্পালসারি সেভিং, তো এটা যে মানে সবাইকে বলা হবে যে কম্পালসারি সেভিং করো। তো এই জিনিসগুলো, এই 4টে পয়েন্ট, মানে ইনফ্লেশন কন্ট্রোল করার জন্য যে ফিসকাল মেজারের কথা বলা হয়, 4টে পয়েন্ট। তো দেখো পরীক্ষায় যদি কোশ্চেনটা আসে একটু বড় কোশ্চেন হিসেবে, তোমাকে কীভাবে লিখতে হবে সেটা আমি বলে দিচ্ছি। বলছে ইট ইজ অলরেডি ডিসকাসড, এর পিডিএফ অলরেডি গ্রুপে আমরা অলরেডি পাঠিয়ে দিয়েছি, ঠিক আছে, আমি বলে দিচ্ছি। ইট ইজ অলরেডি ডিসকাসড আর্লিয়ার দ্যাট দ্য স্টেট অফ ইকোনমি ইন আ ক্যাপিটালিস্ট economy does not remain stable or same for all the time. The economy experience various stages, ঠিক আছে, of fluctuation. Sometime there is boom or sometime it passes through the stage of depression. To maintain the stability in the economy, the government should take appropriate measures. In fact, the government in capitalized economy or mixed economy take various measures to check fluctuation. The measure which a government usually takes include the monetary and fiscal measure. দেখো এই প্যারাটায় কি বলতে চাইছে, দেখো ক্যাপিটালাইজড ইকোনমি বলেছে না, ক্যাপিটালাইজড ইকোনমি মানে হচ্ছে ধনতান্ত্রিক অর্থনীতি, ঠিক আছে। ক্যাপিটালাইজড ইকোনমিতে সব সময় কিন্তু ভারসাম্য থাকে না, ঠিক আছে, ক্যাপিটালাইজড ইকোনমিতে সব সময় ভারসাম্য থাকে না, ঠিক আছে। ইকোনমিক্সে বাণিজ্য চক্রের বিভিন্ন পর্যায় দেখা যায়, তোমরা ইকোনমিক্সে পড়েছো, ইকোনমিক্সে বাণিজ্য চক্রের 4টি পর্যায় দেখা যায়। সমৃদ্ধি, ঠিক আছে, তো বাণিজ্য চক্রের কটা পর্যায় দেখা যায়, বাণিজ্য চক্রের 4টে পর্যায় দেখা যায়। তাহলে কি বললাম, বাণিজ্য চক্রের কটা পর্যায়ে দেখা যায়, বাণিজ্য চক্রের 4টি পর্যায়ে দেখা যায়। একটা হচ্ছে সমৃদ্ধি, একটা হচ্ছে অবনতি, ঠিক আছে, একটা হচ্ছে মন্দা, আর একটা হচ্ছে পুনরুন্নতি। তাহলে কি কি বললাম, বাণিজ্য চক্রের কটি পর্যায় দেখা যায়, বাণিজ্য চক্রের 4টি পর্যায় তোমরা দেখতে পারবে, ঠিক আছে। একটা হচ্ছে তোমার সমৃদ্ধি, ঠিক আছে, একটা হচ্ছে অবনতি, একটা মন্দা, আর একটা হচ্ছে পুনরুন্নতি। তাহলে কি বললাম, ক্যাপিটালাইজড ইকোনমিতে সবসময় ভারসাম্য বজায় থাকে না। ইকোনমিক্সে বাণিজ্য চক্রে আমরা বিভিন্ন পর্যায়ে দেখতে পাই, বিভিন্ন পর্যায়ে মানে একটা ইকোনমিক্সে বাণিজ্য চক্রে আমরা 4টে পর্যায়ে দেখতে পারি, একটা সমৃদ্ধি, একটা অবনতি, একটা মন্দা, আর একটা হচ্ছে তোমার পুনরুন্নতি, ঠিক আছে। অর্থনীতিতে কখনো বা তুমি তেজি ভাব দেখতে পারবে, আবার কখনো কখনো তুমি মন্দার ভাব দেখতে পারবে, ঠিক আছে।
ইকোনমিক্সে, হ্যাঁ ইকোনমিক্সে তুমি কখনো কখনো বুম মানে তেজি ভাব, বুম ভাব দেখতে পারবে, বা কখনো কখনো তুমি ডিপ্রেশন মন্দার ভাব দেখতে পারবে। তাই অর্থনীতিতে ভারসাম্য বজায় রাখার জন্য দেশের গভর্নমেন্টকে উপযুক্ত স্টেপ নিতে হয়। বলতে পারো যে ক্যাপিটালাইজড বা মিক্সড ইকোনমি ব্যবস্থায় সরকার বাণিজ্য চক্রের বিভিন্ন পর্যায়গুলিকে নিয়ন্ত্রণের জন্য সবসময় কিছু না কিছু স্টেপ নিয়ে থাকে। ঠিক আছে, কিছু না কিছু স্টেপ নিয়ে থাকে, এটাই বলেছে প্রথম প্যারায়। সেকেন্ড প্যারায় কি বলেছে, বলছে দেয়ার আর সাম বেনিফিটস অফ মনিটারি মেজার বাট ইট হ্যাজ সার্টেন লিমিটেশন অলসো। ফর দিস রিজন মডার্ন ইকোনমিস্ট হ্যাভ সাজেস্ট সাম ফিসকাল মেজার হুইচ আর ফ্রুটফুল। Professor Keynes has suggested to apply fiscal policy extensively to counter. In present day, many more economists also support such measure. The main reason ঠিক আছে, তো কি বলছে, প্রফেসর কেনস হ্যাজ সাজেস্টেড টু apply fiscal policy extensively to counter cyclical fluctuations. In present day, many more economists also support such measure. The main reason of cyclical movement of the economy is that the expenditure for consumer goods is either more or less than the volume of saleable goods. Therefore, cyclical movement of the economy can be controlled into deficit or surplus demand for consumer goods can be checked. প্রফেসর কেইনস এই বাণিজ্য চক্র কন্ট্রোল করার জন্য, ঠিক আছে, ব্যাপকভাবে ফিসকাল পলিসি যে ব্যবস্থাটা আছে কথা মানে এইটা গ্রহণ করার কথা বলেছে, মানে ফিসকাল পলিসিটা তোমাকে ইউজ করার কথা বলেছে। বর্তমানে আরো অনেক ইকোনমিস্ট আছে যারা কিনা এই ধরনের ব্যবস্থা গ্রহণটাকে সাপোর্ট করেনি। ঠিক আছে, ইকোনমিক্সে এই যে অস্থিরতা বা ভারসাম্যের অভাব দেখা দেয়, তার কারণ কি হলো, একটি দেশেই একটা কান্ট্রিতে কোনো একটা নির্দিষ্ট সময় যে পরিমাণ বিক্রয়যোগ্য পণ্য, ঠিক আছে, বিক্রয়যোগ্য পণ্য মানে যে সমস্ত পণ্য তুমি বিক্রি করতে পারবে, সেই পণ্য তোমার স্টোর করা থাকে, ক্রেতাদের চাহিদা তার থেকে যদি বেশি হয়, এই কারণে একটি দেশে ইকোনমিক্সে বাণিজ্য চক্রের প্রভাব নিয়ন্ত্রণ করা যাবে যদি ভোগ্য পণ্যের জন্য ক্রেতাদের চাহিদা নিয়ন্ত্রণ করা যায়। ঠিক আছে, তো এই দুটো প্যারা তোমাকে সুন্দরভাবে লিখতে হবে, তারপর তোমাকে এক একটা করে পয়েন্ট নিয়ে অ্যানালাইসিস করতে হবে। এবার কি বলেছে, টু এনকাউন্টার দ্য সাইক্লিক্যাল ফ্লাকচুয়েশন অফ দ্য ইকোনমি following fiscal policy are adapted and their effectiveness have been described as below. এই যে বাণিজ্য চক্রের কথা বলছি, এই যে সাইক্লিক্যাল ফ্লাকচুয়েশন, এটাই হচ্ছে বাণিজ্য চক্র। ঠিক আছে, বাণিজ্য চক্রের এই যে গতিবিধিটা আছে, এটা কন্ট্রোল করার জন্য নিম্নলিখিত ফিসকাল পলিসি অবলম্বন করা হয়। সবার প্রথম হচ্ছে কি দেয়া আছে, রিডাকশন অফ পাবলিক এক্সপেন্ডিচার। রিডাকশন ইন পাবলিক এক্সপেন্ডিচার একটা পয়েন্ট, একটা পয়েন্ট আছে তোমার চেঞ্জ ইন ট্যাক্স, ঠিক আছে, একটা পয়েন্ট আছে গভর্নমেন্ট বরোয়িং, ঠিক আছে, একটা পয়েন্ট আছে কম্পালসারি সেভিংস। তাহলে প্রথম পয়েন্টটা কি বলবো আমরা, সরকার মানে কি বললাম, প্রথম পয়েন্টটা আমরা বলছি যে রিডাকশন অফ পাবলিক এক্সপেন্ডিচার, মানে আমি এটা বলতে চাইছি, তুমি এই পয়েন্টটা তোমরা অ্যানালাইসিস করতে পারো। ফার্স্ট পয়েন্টটা তুমি বলতে পারো গভর্নমেন্ট এক্সপেন্ডিচার। ফার্স্ট পয়েন্ট তোমরা বলতে পারো এই যে ইনফ্লেশন কন্ট্রোল করার জন্য ফিসকাল পলিসিতে আমরা আলোচনা করছি। আগে আমরা কি বললাম, আগে আমরা যে দুটো প্যারা নিয়ে আলোচনা করলাম, ইন্ট্রোডাকশন দিলাম, তো দিলে না দিলে তুমি ডাইরেক্ট এই পয়েন্টগুলো লিখলেও হবে, কিন্তু আমার মতে বলে যে আগে এই দুটো পয়েন্ট অ্যানালাইসিস করলে এটা দেওয়া উচিত। ঠিক আছে, এই দুটো পয়েন্ট যদি আমরা আগে দিয়ে দিই, তাহলে এখন যে পয়েন্টগুলো বলবো, চারটে পয়েন্ট যে অ্যানালাইসিস করবো, এটা কম করে দিলেও ছোট করে দিলেও হবে। তো প্রথম পয়েন্ট বলবো গভর্নমেন্ট এক্সপেন্ডিচার। ঠিক আছে, গভর্নমেন্ট এক্সপেন্ডিচারটা কি বলবো, একটা কান্ট্রির যে মোট ব্যয় করা হয় না, একটা কান্ট্রিতে যে টোটাল যে এক্সপেন্সেস করা হয়, তার একটা অংশ হলো গভর্নমেন্ট এক্সপেন্ডিচার। বলছে পার্সোনাল এক্সপেন্ডিচার না কমিয়েও গভর্নমেন্ট এক্সপেন্ডিচার কমানো যায়। এর ফলে বাণিজ্য চক্র অর্থাৎ সাইক্লিক্যাল ফ্লাকচুয়েশনটা কন্ট্রোল করা যায়। সরকার প্রয়োজন মতো গভর্নমেন্ট এক্সপেন্ডিচার বাড়াতেও পারে বা কমাতেও পারে, এটা হচ্ছে গভর্নমেন্ট এক্সপেন্ডিচার। নেক্সট পয়েন্ট হচ্ছে তোমার
ট্যাক্সের কথা বললাম যে ইনক্রিজিং ট্যাক্স মানে কি করতে হবে, আগে যে ট্যাক্স রেট মানে শুধু গভর্নমেন্ট এক্সপেন্ডিচার, যে আমরা আগের পয়েন্টটা কি বললাম, গভর্নমেন্ট এক্সপেন্ডিচার আমরা বললাম যে গভর্নমেন্ট এক্সপেন্ডিচার দেখতে হবে, কমাতে হবে। তো গভর্নমেন্ট এক্সপেন্ডিচার শুধু কমালেই হবে না, তার পাশাপাশি ট্যাক্সের ব্যাপারটাও তোমাকে দেখতে হবে। অর্থাৎ সাইক্লিক্যাল ফ্লাকচুয়েশন কন্ট্রোল করার জন্য চেঞ্জ ইন ট্যাক্সের চেঞ্জও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট একটা টুল। গভর্নমেন্ট যদি নতুন একটা ট্যাক্স বসায়, গভর্নমেন্ট যদি নতুন কোনো ট্যাক্স বসায় বা আগে যে ট্যাক্সটা ছিল সেই ট্যাক্স রেটটা যদি বাড়িয়ে দেয়, তাহলে কি হবে, ক্রেতাদের অর্থাৎ ক্রেতাদের ডিসপোজাল ইনকামটা অনেকটা কমে যাবে। অপরদিকে গভর্নমেন্ট যদি কোনো কর উঠিয়ে দেয়, কোনো কর যদি অ্যাবলিশ করে দেয় বা বলতে পারো আগে ওল্ডে যে ট্যাক্সটা রেটটা ছিল সেই ট্যাক্স রেট যদি কমিয়ে দেয়, তাহলে জনগণের হাতে ডিসপোজাল ইনকাম বেড়ে যাবে। তবে যখন গভর্নমেন্ট নতুন কোনো ট্যাক্স ইন্ট্রোডিউস করবে সেই সময় সরকারকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে যেন এই নতুন ট্যাক্স রেট ধার্য করার ফলে, ট্যাক্স রেট ইন্ট্রোডিউস করার ফলে ইকোনমিক্সে যেন কোনো খারাপ প্রভাব না পড়ে। নেক্সট পয়েন্ট, গভর্নমেন্ট লোন। ট্যাক্স চেঞ্জ করলে নেক্সট যেটা বলছিলাম সেটা হচ্ছে পাবলিক ডেট বলতে পারো বা গভর্নমেন্ট লোন বলতে পারো, একই ব্যাপার। তো কি বলছে, গভর্নমেন্ট দেশের জনগণের কাছ থেকে মানে দেশের পাবলিকের কাছ থেকে লোন নিয়ে, ঠিক আছে, ইনফ্লেশনটা তোমার কন্ট্রোল করতে পারে। গভর্নমেন্ট যদি পাবলিকের কাছে বন্ড বা ডিবেঞ্চার সেল করে বেচে, ঠিক আছে, গভর্নমেন্ট পাবলিকের কাছে ডিবেঞ্চার বা বন্ড বেচে ঋণ নিতে পারে, লোন নিতে পারে। যারা এই ডিবেঞ্চার কেনে তাদের ঋণপত্রের বিনিময়ে, তাদের এই ডিবেঞ্চারের বিনিময়ে, যারা এই ডিবেঞ্চারটা কেনে তাদের ডিবেঞ্চারের বিনিময়ে সরকারকে অর্থ দিতে হয়। ফলে দেশের জনগণের হাতে, দেশের পাবলিকের হাতে অর্থের পরিমাণটা কমে যায়, তার ফলে দেশে মোট ব্যয়ের পরিমাণ কমে যায়। এইভাবেই গভর্নমেন্ট, ঠিক আছে, গভর্নমেন্ট কি করে, পাবলিক ডেপ্টের মাধ্যমে মোট ব্যয়ের পরিমাণ কমিয়ে মূল্যস্তরটা কমানোর চেষ্টা করে। জিনিসটা বোঝা গেল। আর একটা হচ্ছে কম্পালসারি সেভিংস। দেখো গভর্নমেন্ট কম্পালসারি সেভিংস স্কিম চালু করে তোমার ইনফ্লেশনটা কন্ট্রোল করতে পারে, যে এই স্কিমে জনগণকে তাদের আয়ের একটি অংশ কম্পালসারি ভাবে সেভ করতে হবে। এটাই হচ্ছে তোমার কম্পালসারি সেভিং। এটার ফলে কি হবে, যেমন ধরো কি বলবো, কর্মচারীদের প্রভিডেন্ট ফান্ড একটা স্কিম চালু করলো। তো এরকম বিভিন্ন রকমের স্কিম চালু করতে পারে। এটা হচ্ছে কম্পালসারি সেভিংস। এর ফলে কি হবে, মানে জনগণের হাতে টাকাটা কমে যাবে, ঠিক আছে, জনগণের কাছ থেকে টাকাটা কমে যাবে। তো এইটাই হচ্ছে কম্পালসারি সেভিংস। যদিও পরে এই যে টাকাটা নিচ্ছে গভর্নমেন্ট, যে নিচ্ছে পরে আবার ওই টাকাটা ফেরত দিয়ে দেবে। তো এই যে চারটে পয়েন্ট খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট, আমি তোমাদের সঙ্গে ডিসকাস করে দিলাম। কি পয়েন্ট নিয়ে আলোচনা করলাম, গভর্নমেন্ট এক্সপেন্ডিচার, ইনক্রিজ ইন ট্যাক্স, ইনক্রিজ ইন পাবলিক বরোয়িং, আর হচ্ছে ইন্ট্রোডিউসিং কম্পালসারি সেভিংস। এই চারটে পয়েন্ট আলোচনা করলাম। আচ্ছা, এরপরে মানে আমাকে এই কোশ্চেনের মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের জন্য কি ব্যবস্থা গ্রহণ করা, একটা পরীক্ষায় কোশ্চেন দেবে, একটা ফিসকাল পলিসি, মনিটারি পলিসি। ফিসকাল পলিসি আমি চারটে পয়েন্ট বললাম, সুন্দরভাবে তোমরা তোমাদের বই দেখবে, বই থেকে আমি তো বলে দিলাম, আর পিডিএফও দিয়েছি, পিডিএফের নোটটা পড়তে পারো, নাহলে তোমাদের যে বই আছে বইয়ের নোটটাও পড়তে পারো, কুমার নন্দীর বইটা যথেষ্ট ভালো লেখা আছে। আর মনিটারি পলিসি এই চারটে পয়েন্ট বলছি, চারটে পয়েন্টই তোমরা লিখবে। আগের ক্লাসে আমরা ডিসকাস করে দিয়েছি, ব্যাংক রেট সম্পর্কে বুঝিয়েছি, সমস্ত জিনিস যেটা বুঝিয়ে দিয়েছি। তো যাই হোক, ব্যাংক রেটটা তোমরা একটা পয়েন্ট দেবে, ওপেন মার্কেট অপারেশন দেবে, ভেরিয়েবল রিজার্ভ রেশিও দেবে, আর সিলেক্টিভ ক্রেডিট কন্ট্রোল দেবে। এই চারটে পয়েন্ট তোমরা দিয়ে দেবে। তোমরা তোমাদের অজয় কুমার নন্দীর বইতে যথেষ্ট ভালো করে লেখা আছে, সে বেঙ্গলি ভার্সন পড়ো বা ইংলিশ ভার্সন পড়ো, এই নোটগুলো দিলেই হবে। না বোঝার কিছু নেই, খুব সুন্দরভাবে আগের ডিটেলসে, এখন বোঝাচ্ছি না, আগের কোশ্চেন এটা বোঝানো হয়েছে ব্যাংক রেট জিনিসটা কি। এই দেখো আগের ক্লাসে বোঝানো ছিল ব্যাংক রেট, দেখো এরকম ছবি এঁকে বোঝানো ছিল ব্যাংক রেটটা, তারপর ওপেন মার্কেট অপারেশন, সব জিনিসগুলো বোঝানো ছিল। সুতরাং ওই যে কনসেপ্টটা ছিল, ওই কনসেপ্টটা যে আগে বুঝেছিলে ওর উপর বেস করে তুমি লিখলেই হবে। তো এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, পরীক্ষায় কোশ্চেন দিতে পারে ইনফ্লেশন কন্ট্রোল করার জন্য মনিটারি পলিসি আর ফিসকাল পলিসি। তো ফিসকাল পলিসির চারটে পয়েন্ট আমরা বললাম, ঠিক আছে, আর মনিটারি পলিসির চারটে পয়েন্ট আমরা বললাম। এই চারটে 8টা পয়েন্ট খুব ভালো করে অ্যানালাইসিস করতে হবে। দেখো আর একটা কোশ্চেন পড়ছি, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, লিমিটেশন অফ ফিসকাল পলিসি। লিমিটেশন, এই যে ফিসকাল পলিসি নিয়ে এতক্ষণ আলোচনা করলাম, এর লিমিটেশনগুলো কী কী। ফিসকাল পলিসি হ্যাজ সাম লিমিটেশন, ইট উইল নট বি এফেক্টিভ ইন দ্য ফলোয়িং কেসেস। ঠিক আছে, এই সমস্ত কেসে এফেক্টিভ নয় কি, ইফ দেয়ার ইজ এক্সেসিভ রিজার্ভ উইথ দ্য কমার্শিয়াল ব্যাংক। ঠিক আছে,
কমার্শিয়াল ব্যাংকে যদি এক্সেসিভ রিজার্ভ থাকে, অর্থাৎ কমার্শিয়াল ব্যাংকের কাছে যদি অতিরিক্ত লেভেলের সেভিংস করা থাকে, এটা হচ্ছে একটা এক্সেপশন বা লিমিটেশন বলতে পারো। 2 নম্বর, ইফ দেয়ার ই এক্সিস্টেন্স অফ আনঅর্গানাইজ সেগমেন্ট অফ দ্য মানি মার্কেট, ঠিক আছে, সাচ অ্যাজ রুরাল মানি লেন্ডার্স, ঠিক আছে। তাহলে কি বলছে, বলছে যে ইফ দেয়ার ইজ এক্সিস্টেন্স অফ আনঅর্গানাইজড সেগমেন্ট অফ দ্য মানি মার্কেট, বলছে যদি দেশে আনঅর্গানাইজ মানি মার্কেট কি, আনঅর্গানাইজ মানি মার্কেট মানে হচ্ছে আনঅর্গানাইজ মানে অসংগঠিত টাকার বাজার, যদি দেশে অসংগঠিত টাকার বাজার থাকে, ঠিক আছে, সেক্ষেত্রেও কিন্তু এটা পসিবল নয়, মানে এটা একটা লিমিটেশন। সেটা কি, গ্রামীণ মহাজন, দেশীয় ব্যাংকার, এক্সট্রা। গ্রামীণ মহাজন কি লিখেছে, রুরাল মানি লেন্ডার, ঠিক আছে, দেশীয় ব্যাংকার। নাম্বার 3, ইফ দ্য মেম্বার অফ ফিনান্সিয়াল অ্যাসেটস অর সিকিউরিটিজ ইজ ইনসাফিসিয়েন্ট ইন দ্য ক্যাপিটাল মার্কেট, বলছে যদি ক্যাপিটাল মার্কেটের আর্থিক সম্পদ, যদি ক্যাপিটাল মার্কেটের আর্থিক সম্পদ মানে ফিনান্সিয়াল অ্যাসেট, ঠিক আছে, যদি ক্যাপিটাল মার্কেটের আর্থিক সম্পদ এবং সিকিউরিটি, ফিনান্সিয়াল অ্যাসেট, সিকিউরিটি, এগুলোর পরিমাণ প্রয়োজনের তুলনায় কম থাকে, কোথায়, ক্যাপিটাল মার্কেটে। নাম্বার 4, ইফ দেয়ার ইজ প্রেজেন্স অফ ব্ল্যাক মানি অ্যান্ড প্যারালাল ইকোনমি, যদি দেশে কালো টাকা এবং সমান্তরাল অর্থনীতি থাকে। আর কি, হোয়েন দেয়ার ইজ এমার্জেন্স অফ ইনফ্লেশন ইন দ্য ইকোনমি ডিউ টু রাইজ ইন কস্ট অফ ফ্যাক্টরস অফ প্রোডাকশন, যখন দেশে উৎপাদনের উপকরণের মূল্য বৃদ্ধি হয়ে কারণে মুদ্রাস্ফীতি দেখা যায়, ঠিক আছে, উৎপাদনের যে উপকরণ, যে ফ্যাক্টরস অফ প্রোডাকশন আছে না, এইগুলোর দাম যদি আস্তে আস্তে বাড়তে থাকে, তখন যদি ইনফ্লেশন দেখা দেয়। তাহলে তোমাকে যদি পরীক্ষায় বলে ফিসকাল পলিসির লিমিটেশন কি, তুমি প্রথম পয়েন্ট বলবে কমার্শিয়াল ব্যাংকের এক্সেসিভ রিজার্ভ, তারপর নাম্বার 2 বলবে আনঅর্গানাইজড মানি মার্কেট, ঠিক আছে, আনঅর্গানাইজ দেশে যদি আনঅর্গানাইজ মানি মার্কেট থেকে, এটা একটা পয়েন্ট দেবে। নাম্বার 3 তুমি বলবে যদি ক্যাপিটাল মার্কেটে যদি ফিনান্সিয়াল অ্যাসেট আর সিকিউরিটির পরিমাণ যদি প্রয়োজনে যত থাকা উচিত তার তুলনায় যদি কম থাকে। আর কি, দেশে যদি ব্ল্যাক মানি বা প্যারালাল ইকোনমি থাকে। আর বলবে দেশে যে ফ্যাক্টরস অফ প্রোডাকশন আছে না, ফ্যাক্টরস অফ প্রোডাকশনের দাম যদি আস্তে আস্তে বাড়তে থাকে, তখন ইনফ্লেশন দেখা দেয়। এই 5টা পয়েন্ট দেবে, খুব ইম্পর্টেন্ট। আমি আগের কোশ্চেনটা বললাম কি, হচ্ছে মানে দেশে যে ইনফ্লেশন দেখা যায় না, তো ইনফ্লেশন তো কন্ট্রোল করতে হয়, ইনফ্লেশন কন্ট্রোল করার জন্য ফিসকাল পলিসি, মনিটারি পলিসি একটু বললাম, পয়েন্টগুলো বলে দিলাম। এবার বলেছিল ফিসকাল পলিসির লিমিটেশনগুলো, তো এই কটা পয়েন্ট বললেই তোমার হয়ে যাবে। নেক্সট যে কোশ্চেনটা পড়বো সেটা কি, এক্সপ্লেন দ্য কজেস অফ কস্ট পুশ ইনফ্লেশন। কস্ট পুশ ইনফ্লেশনের কজগুলো কি কি, মানে ব্যয় বৃদ্ধি এবং মুদ্রাস্ফীতির কারণগুলো কি কি, এক একটা করে পয়েন্ট পড়বো, ঠিক আছে, তো এক একটা করে পয়েন্ট পড়বো। তো দেখো, প্রথমে যদি আমরা বলি, তো দেখো এক একটা করে পয়েন্ট মানে আলোচনা করছি তোমাদের সামনে। প্রথম পয়েন্ট বলছে ইনক্রিজ ইন পাবলিক এক্সপেন্ডিচার, ঠিক আছে, তো কি বলেছে, বলছে ডিউ টু হিউজ গভর্নমেন্ট এক্সপেন্ডিচার, বলছে গভর্নমেন্ট এক্সপেন্ডিচার প্রচুর করার ফলে, ঠিক আছে, দ্য মানি সাপ্লাই ইন দ্য হ্যান্ডস অফ পাবলিক, মানে সরকারি খরচ প্রচুর করার ফলে পাবলিকের হাতে প্রচুর পরিমাণে টাকা চলে আসে, ফলে ইনফ্লেশন দেখা দেবি। তাই বলেছে ইনক্রিজেস হুইচ কজেস ইনফ্লেশন। নেক্সট, ডেফিসিট ফাইন্যান্সিং, হোয়েন দেয়ার ইজ শর্টেজ অফ ফান্ড ইন দ্য হ্যান্ডস অফ দ্য গভর্নমেন্ট, ঠিক আছে, গভর্নমেন্টের কাছে যদি ফান্ডের শর্টেজ থাকে ফর মিটিং বাজেট এক্সপেন্ডিচার, দ্য গভর্নমেন্ট প্রিন্ট নোটস অ্যান্ড মিটস দ্য ডেফিসিট হুইচ কজেস ইনফ্লেশন। অর্থাৎ বাজেটটা অনুযায়ী বিভিন্ন খাতে কোন খাতে কত খরচ করা হবে সেটা তো বাজেটেই ফিক্সড করা হয়ে যায়, এবং সেটা করার পরেও যদি সরকারের পর্যাপ্ত টাকা না থাকে, তখন গভর্নমেন্ট কী করে, গভর্নমেন্ট নোট ছাপিয়ে সেই ঘাটতিটা পূরণ করে, ফলে ইনফ্লেশন দেখা দেয়। তো এই দুটো পয়েন্ট হলো। 3 নম্বর পয়েন্ট, ইনক্রিজ ইন ভেলোসিটি অফ সার্কুলেশন অফ মানি, বলছে ইফ দ্য ভেলোসিটি অফ সার্কুলেশন অফ মানি increases, the same currency acts as many notes which increases money supply causing inflation। বলছে যদি ভেলোসিটি মানে কি, গতিবেগ, কার গতিবেগ, সার্কুলেশন অফ মানির ভেলোসিটি যদি ইনক্রিজ করে, তাহলে সেম কারেন্সি অ্যাক্ট অ্যাজ মেনি নোটস, অর্থাৎ যদি ভেলোসিটি
কার ভেলোসিটি, বারবার বলছি সার্কুলেশন অফ মানি, সার্কুলেশন অফ মানির ভেলোসিটি যদি ইনক্রিজ করে তাহলে কান্ট্রিতে যে মানি সাপ্লাই আছে সেটাও ইনক্রিজ করে, ফলে ইনফ্লেশন দেখা দেবে। ওয়ার এক্সপেন্স, ডিউ টু ওয়ার নন প্রোডাক্টিভ এক্সপেন্সেস ইনক্রিজেস হুইচ কজেস ইনফ্লেশন, কারণ ইনফ্লেশনের জন্যই নন প্রোডাক্টিভ এক্সপেন্সেস বেড়ে যায়। তারপর বলেছে ইনক্রিজ ইন পপুলেশন, বলছে ইফ দেয়ার ইজ সাডেন ইনক্রিজ ইন পপুলেশন, পপুলেশন যে সাডেনলি যদি ইনক্রিজ করে যায় তখন ডিমান্ড ইনক্রিজ করে ফেলে পপুলেশন দেখা দেবে। এরকমই পয়েন্ট বলেছে হোর্ডিং বলেছে, তার বলছে শর্টেজ অফ প্রোডাকশন ডিউ টু অপারেশন অফ ট্রেড সাইকেল, ঠিক আছে, ট্রেড সাইকেল মানে বাণিজ্য চক্র, অর ইকোনমিক রিসেশন, প্রোডাকশন ফেসেস আ ডাউনফল হুইচ কজেস স্কারসিটি ইন সাপ্লাই অফ গুডস অ্যান্ড সার্ভিসেস, অ্যাজ আ রেজাল্ট ইনফ্লেশন অ্যারাইসেস। এটা বলতে চেয়েছে যে বাণিজ্য চক্র মানে ট্রেড সাইকেল, ঠিক আছে, ট্রেড সাইকেল, তারপর যে ব্যবসায় মন্দা মানে রিসেশন, এই সমস্ত কারণে প্রোডাকশনে ঘাটতি দেখা দেয়, ঠিক আছে। কিসে কারণে প্রোডাকশনে ঘাটতি দেখা দেবে, কি কারণে প্রোডাকশন ফল হয়, প্রোডাকশন ফল এই কারণে হতে পারে যে তোমার ট্রেড সাইকেল, ঠিক আছে, ট্রেড সাইকেল, তারপর যে ইকোনমিক রিসেশন, এই সমস্ত কারণে প্রোডাকশনটা তোমার ফল হতে পারে, ডাউন হতে পারে। আর বিক্রয়যোগ্য পণ্যের সরবরাহ থেকে যদি ক্রেতাদের চাহিদা বেশি হয়, বিক্রয়যোগ্য পণ্যের থেকে যদি ক্রেতাদের চাহিদাটা বেশি হয় তখন ইনফ্লেশন দেখা দেয়। দেখো এখানে বলছে আদার ফ্যাক্টর ডিউ টু সাম অ্যাবনর্মাল ফ্যাক্টর লাইক ফ্লাড, আর্থকুইক, ঠিক আছে, এই সমস্ত কারণের জন্য তোমার ইনফ্লেশন দেখা দেয়। ইম্পোর্ট, ইফ দ্য কান্ট্রি ইম্পোর্টস গুডস অ্যাট আ হাই ভলিউম দেন হিউজ অ্যামাউন্ট উইল বি পেড টু মিট দ্য ভ্যালু অফ ইম্পোর্ট, কজিং শর্টেজ অফ মানি ইন দ্য হ্যান্ডস অফ পাবলিক, কজিং ডিফ্লেশনারি গ্যাপ। এইগুলো বুঝতেই পেরেছো ব্যাপারটা। এক্সপোর্ট বলছে ইফ দেয়ার ইজ এক্সপোর্ট অফ গুডস অ্যাট আ হাই ভলিউম টু আর্ন ফরেন কারেন্সি দেন there will be shortage of goods in the hands of country causing inflation, ঠিক আছে। তো এছাড়াও আরো পয়েন্ট হতে পারে, তোমার কি হতে পারে, মানে যে ওয়েজেসের হার বেড়ে, মানে রেট অফ ইনক্রিজ ইন ওয়েজেস, ঠিক আছে, অর্থাৎ ওয়েজেস কাদের দিই, ওয়ার্কারদের দিই, এই মানে মজুরি বা বলতে পারো ওয়েজেসটা কি হচ্ছে প্রোডাকশন কস্টের একটা বড় অংশ তোমার জুড়ে রাখে, ঠিক আছে, জুড়ে থাকে। এই কারণে যদি ওয়েজেসের রেট যদি ইনক্রিজ করে তাহলে প্রোডাকশন কস্ট প্রচুর হবে, ফলে ইনফ্লেশন দেখা দেবে, ঠিক আছে। তো এই যে পয়েন্টগুলো বললাম, তো এখানে অনেকগুলো পয়েন্টই বেরিয়ে আসলো, সেটা কি তোমার হচ্ছে কস্ট পোস্ট ইনফ্লেশনের পেছনে কারণগুলো কি, কস্ট পোস্ট ইনফ্লেশন যে দেখা যায় তার কারণগুলো কি, আরেকবার বলে দিই। আদার ফ্যাক্টর একটা কারণ, ইম্পোর্ট, এক্সপোর্ট, তারপর কি ইনক্রিজ ইন পাবলিক এক্সপেন্ডিচার, ডেফিসিট ফাইন্যান্সিং, ইনক্রিজ ইন ভেলোসিটি অফ সার্কুলেশন অফ মানি, ওয়ার এক্সপেন্সেস, ইনক্রিজ ইন পপুলেশন, হোর্ডিং, ঠিক আছে তো, আর শর্টেজ অফ প্রোডাকশন, এই সমস্ত পয়েন্ট, ঠিক আছে।